ছাত্রীরা, তোমাদের থার্ড সামেটিভের সিলেবাসে প্রাকৃতিক ভূগোলে একটা অধ্যায় রয়েছে, সেটা হলো কি আবহবিকার, যেটা রয়েছে তোমাদের 5th চ্যাপ্টারে অর্থাৎ 5ম অধ্যায়ে রয়েছে। তো এই আবহবিকার সম্পর্কে আমরা এখানে একটু বিশদেই আলোচনা করব, এবং সেটা আলোচনা করার আগে এই আবহবিকার কী এবং এই শব্দটা কোথার থেকে এসেছে সেইগুলো কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো তোমরা কম বেশি সকলেই হয়তো জানো যে আবহবিকার কথাটা এসেছে ইংরাজি ওয়েদার শব্দ থেকে। সেখান থেকেই আবহবিকারকে কী বলা হয়? ওয়েদারিং। কেমন? তো এই যে আবহবিকার বা ওয়েদারিং, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? প্রথম ব্যবহার করেছিলেন ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট। তো এই যে আবহবিকার বলতে আমরা কি বোঝাই? তো আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে, যেগুলো তোমরা সবাই জানো। সেই উপাদানগুলো কি কি? বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, তুষারপাত প্রভৃতি। এবার এই যে এই উপাদানগুলো ভূত্বকের উপরিভাগে যে সমস্ত শিলাসমূহ নগ্ন অবস্থায় রয়েছে অর্থাৎ খোলা অবস্থায় রয়েছে, সেই সব শিলাসমূহের উপরে ভৌত ও রাসায়নিকভাবে কিন্তু ক্রিয়া বিক্রিয়া করছে, এবং এই ক্রিয়া বিক্রিয়া করার ফলে শিলাস্তর ক্রমশ কী হয়ে যাচ্ছে? শিলাস্তর ক্রমশ শিথিল হয়ে পড়ছে, এবং বছরের পর বছর ধরে এই শিলাসমূহের উপরে যখন এই ভৌত এবং রাসায়নিক কাজকর্মগুলো ঘটে চলছে, তার ফলে কিন্তু শিলাস্তর ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে, এবং তারপরে সেগুলো ছোট ছোট শিলাখণ্ডে এবং শিলাচূর্ণে পরিণত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলছি? আবহবিকার। তাহলে পুরো সংজ্ঞাটা যদি ভালো করে লেখা যায় বা লিখতে হয়, তাহলে আমাদের কি লিখতে হবে? আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন কি বৃষ্টিপাত, উষ্ণতা, তুষারপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ভূত্বকের উপরিভাগের শিলাসমূহের ভৌত রাসায়নিক পরিবর্তন, এবং তার ফলে শিলাস্তর ক্রমশ শিথিল হতে হতে যখন ছোট ছোট শিলাখণ্ড ও শিলাচূর্ণে পরিণত হয়, তখন এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? আবহবিকার বা ওয়েদারিং। এই যে আবহবিকার, এই আবহবিকারের নামকরণটা কি করে হলো? এই যে আবহবিকার, এই শব্দটাকে যদি তোমরা ভাগ করো অর্থাৎ সন্ধিবিচ্ছেদ করো, তাহলে কি হবে? দুটো শব্দ পাবে। কি কি? একটা হচ্ছে আবহ, আর একটা হচ্ছে কি? বিকার। তো আবহাওয়ার বিভিন্ন উপাদান, যে উপাদানগুলোর সম্পর্কে তোমরা সংজ্ঞার সময় জানলে, সেই উপাদানের দ্বারা যখন শিলার বিকার অর্থাৎ কি পরিবর্তন ঘটে, এবং তার ফলেই কিন্তু এই নামকরণটা অর্থাৎ কি আবহবিকার, এই নামকরণটা কিন্তু হয়েছে। কেমন? এবার বলি যে এই আবহবিকারকে কোন কোন উপাদানগুলো নিয়ন্ত্রণ করে। তো আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলোই নিয়ন্ত্রণ করবে, এবং তার সাথে সাথে ভূপৃষ্ঠেরও কিছু উপাদান কিন্তু আবহবিকারকে নিয়ন্ত্রণ করবে। তাহলে সেগুলো কি কি? জলবায়ু, উদ্ভিদ, ভূপ্রকৃতি, আদিশিলার প্রকৃতি, আদিশিলা মানে হচ্ছে কি প্রধান শিলা, সময়, মানুষ, আর কি অন্যান্য জীবকুল বা প্রাণীকুল। এবার তোমাদেরকে বলবো যে এই আবহবিকারের কি বৈশিষ্ট্য রয়েছে। তো আবহবিকারের সংজ্ঞাতে তোমরা জেনেছো যে ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত শিলাগুলো নগ্ন অবস্থায় রয়েছে অর্থাৎ খোলা অবস্থায় রয়েছে, সেইগুলোর উপরে আবহাওয়ার বিভিন্ন উপাদান বছরের পর বছর ধরে ভৌত এবং রাসায়নিকভাবে ক্রিয়া বিক্রিয়া করছে, এবং তার ফলে শিলাস্তরগুলো কি হচ্ছে? ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে, এবং তারপরে সেগুলো ছোট ছোট শিলাখণ্ডে পরিণত হচ্ছে। এই যে শিলাখণ্ডগুলো ছোট ছোট টুকরো হয়ে গেল, সেই ছোট ছোট টুকরোগুলোকে অন্যত্র পরিবাহিত করার মতো কিন্তু কোনো শক্তি এই পর্যায়ে কিন্তু কার্যকরী হয় না। তাহলে আমরা কি বলতে পারি? যে আবহবিকারের ফলে
শিলাখণ্ডগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে আরও ছোট আকার হয়ে যাচ্ছে, তখন সেগুলো কিন্তু সেই জায়গাতেই পড়ে থাকছে, সেইগুলো কিন্তু অন্যত্র পরিবাহিত হচ্ছে না। ফলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? স্থৈতিক বা স্থিতিশীল প্রক্রিয়া। আর কি বলতে পারি? এই প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণের অপসারণ হয় না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় না। এই যে কাজটা, এই কাজটা কিন্তু অত্যন্ত আস্তে আস্তে হয়। আর এই যে আবহবিকারের শক্তি শিলার গঠন, শিলার প্রকৃতি এবং আবহাওয়ার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এই পদ্ধতিতে আবহাওয়ার দুটো উপাদান, মূল দুটো উপাদান কি? আর্দ্রতা আর হচ্ছে তাপমাত্রা, বিশেষভাবে কিন্তু কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। এবার আমি তোমাদেরকে আবহবিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে বলবো। তো আবহবিকারকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? যান্ত্রিক বা মেকানিক্যাল ওয়েদারিং, দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি রাসায়নিক বা কেমিক্যাল ওয়েদারিং, আর তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে জৈবিক বা বায়োলজিক্যাল ওয়েদারিং। এবার এই যে 3 প্রকার বললাম, এই 3 প্রকার আবহবিকারের কিন্তু আবার কতগুলো উপভাগ রয়েছে। তো প্রথম যেটা বলেছি সেটা হলো কি যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার মূলত দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। কি কি সেই দুটো? প্রথমটা হচ্ছে তাপীয় প্রভাব আর দ্বিতীয়টা হচ্ছে কেলাস গঠনের প্রভাব বা মাধ্যম। তো প্রথম যেটা বললাম তাপীয় প্রভাব, তাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ, দ্বিতীয়টা হচ্ছে স্বল্পমোচন, আর তৃতীয়টা হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এবার পরের যে পদ্ধতি সেটা হলো কি কেলাস গঠনের মাধ্যমে। সেটা দুটো ভাগ রয়েছে। কি কি? প্রথমটা রয়েছে তুষার কেলাস আর দ্বিতীয়টা রয়েছে লবণ কেলাস। এবার চলে যাই আবহবিকারের দ্বিতীয় শ্রেণীবিভাগে, অর্থাৎ রাসায়নিক বা কেমিক্যাল ওয়েদারিং। একে আবার 5 ভাগে ভাগ করা যায়। কি কি? জারণ, অঙ্গার যোজন, জল যোজন, আর্দ্র বিশ্লেষণ ও দ্রবণ। এবার তৃতীয় যে শ্রেণীবিভাগ ছিল জৈবিক বা বায়োলজিক্যাল ওয়েদারিং, তার শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আবার জানব। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে উপাদান অনুযায়ী আর একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী। উপাদান অনুযায়ী আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? মানুষের দ্বারা, উদ্ভিদের দ্বারা আর হচ্ছে প্রাণীর দ্বারা। আর প্রকৃতি অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়। কি কি? জৈবযান্ত্রিক আর দ্বিতীয়টা হচ্ছে জৈব রাসায়নিক। পরীক্ষার সময় যদি তোমাদের যে কোনো একটা আবহবিকারের সম্পর্কে লিখতে বলে, তখন কিন্তু তোমাদেরকে পুরো ছকটা করেই তারপরে যেটা পরীক্ষায় দেবে সেটাকেই কিন্তু বিশ্লেষণ করতে হবে এবং প্রয়োজনে কিন্তু ছবিও আঁকতে হবে। এর সাথে সংযুক্ত আরও 3টে প্রক্রিয়া রয়েছে। সেই 3টে প্রক্রিয়া সম্পর্কেও কিন্তু আমাদের একটু জানতে হবে। সেটা কি? ক্ষয়ীভবন, নগ্নীভবন, আর একটা হচ্ছে কি পুঞ্চিত ক্ষয় বা পুঞ্চিত স্খলন। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো কি ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কি? ক্ষয়ীভবন হচ্ছে আবহবিকারের ফলে যে সমস্ত শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট খণ্ডে পরিণত হলো এবং যেগুলো অপসারিত হলো না আবহবিকার প্রক্রিয়ার সময়, সেইগুলোই কিন্তু এই ক্ষয়ীভবন প্রক্রিয়াতে এক জায়গা থেকে আর এক জায়গা স্থানান্তরিত হয়। কাদের দ্বারা স্থানান্তরিত হয়? বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা। সেইগুলো কি কি? নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা। তাহলে আবহবিকারে কি হলো? আবহবিকারে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো এক জায়গাতেই পড়ে থাকলো, স্থানান্তর ঘটলো না। আর ক্ষয়ীভবনে কি হলো? আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কিছু এজেন্টের দ্বারা, সে এজেন্টরা কারা? নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবাহিত হলো।
এই যে ক্ষয়ীভবন, সেই ক্ষয়ীভবনের প্রধান প্রক্রিয়াগুলো কী? ক্ষয়ীভবনের প্রধান প্রক্রিয়া হলো মূলত চারটে। কি কি? অবঘর্ষ, ঘর্ষণ, উৎপাটন এবং হচ্ছে অপসারণ। এবার যেটা বলবো সেটা বলবো কি, এই যে ক্ষয়ীভবনের যে পদার্থগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হলো, সেগুলো কাদের দ্বারা হলো? সেগুলো হলো মূলত জলপ্রবাহ, বায়ুপ্রবাহ এবং হিমবাহের দ্বারাই কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হলো। এবার তাহলে ক্ষয়ীভবনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। তো তোমরা ক্ষয়ীভবনের সংজ্ঞাতেই জানতে পেরেছো যে এই প্রক্রিয়ার ফলে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় অপসারিত হয় এবং তার ফলে কি হবে? নিচের যে শিলাটা রয়েছে সেই নিচের শিলাটা উন্মুক্ত হয়ে পড়বে এবং আবহ বিকারের উপর কিন্তু এই ক্ষয়ীভবন প্রক্রিয়া নির্ভরশীল। কেন? আবহাওয়া বিকারের দ্বারা কিন্তু শিলাগুলো প্রথমে ক্ষয়ীভূত হচ্ছে, তারপরেই কিন্তু বিভিন্ন মাধ্যমের দ্বারা, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা, সেগুলো কি কি? নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু দ্রুত গতিসম্পন্ন। আর এই প্রক্রিয়ার দ্বারা কিন্তু পদার্থগুলো, অর্থাৎ যে শিলাগুলো ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হলো, সেই শিলাগুলো কিন্তু মূল শিলা অর্থাৎ প্রধান শিলাগুলো থেকে কিন্তু অনেকটা দূরে কিন্তু চলে যেতে পারে। আর এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু একটা গতিশীল প্রক্রিয়া। তাহলে আমরা ক্ষয়ীভবনকে কী হিসাবে বলতে পারি? ক্ষয়ীভবন সমান সমান অর্থাৎ ইজ ইকুয়াল টু আবহ বিকার প্লাস হচ্ছে আবহ বিকার জাত পদার্থের অপসারণ। পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন সম্পর্কে জানবে, তারপরে তোমাদেরকে নগ্নীভবন সম্পর্কে আমি বলবো। তো প্রথমে পুঞ্জিত ক্ষয়কে ইংরাজিতে কি বলা হয় সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। ইংরাজিতে বলা হয় হচ্ছে কি মাস ওয়েস্টিং। এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথায় লক্ষ্য করা যায়? এই প্রক্রিয়াটা লক্ষ্য করা যায় হচ্ছে কি উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি থাকে। তোমরা পাহাড়ি অঞ্চলে যে ধস নামে সেটা সম্পর্কে দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টার যখন পড়ানো হয়েছিল তখন কিন্তু ভালোভাবে সেটা জানতে পেরেছো। তো এই যে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন, সেই প্রক্রিয়াটা পাহাড়ি অঞ্চলে যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি থাকে সেখানে আবহবিকারজাত নুড়ি, পাথর প্রভৃতি পদার্থ অভিকর্ষজ বলের প্রভাবে যখন নিচের দিকে নামতে থাকে তখনই তাকে কি বলা হয়? পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন বা মাস ওয়েস্টিং। এই যে পুঞ্জিত ক্ষয় নামকরণটা কিভাবে হয়েছে? আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ স্তূপ বা পুঞ্জ আকারে নেমে আসে বলে একে বলা হচ্ছে কি পুঞ্জিত স্খলন। মানে একসাথে অনেকটা পদার্থ একসাথে নেমে আসে পুঞ্জ আকারে অর্থাৎ স্তূপের আকারে। এবার আমি তোমাদেরকে পুঞ্জিত ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে ধারণা দেব। তো ভূমির ঢাল, উচ্চতা, আবহবিকার সৃষ্ট বিভিন্ন আকারের পদার্থ এবং তাদের পরিমাণ, উদ্ভিদের উপস্থিতি, উষ্ণতা, বৃষ্টিপাত, অভিকর্ষজ বল প্রভৃতি কিন্তু পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণ করে থাকে। আর যে জিনিসগুলো পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণ করে থাকে সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে জল, বায়ু, বরফ প্রভৃতি। এই যে পুঞ্জিত ক্ষয়কে কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। কি কি? ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস আর হচ্ছে অবনমন। প্রকৃতি অনুসারে আবার পুঞ্জিত ক্ষয় কিন্তু 3 প্রকারের। কি কি? মৃত্তিকা প্রবাহ, কর্দম প্রবাহ আর হচ্ছে কি ভূমিধস। এবার তাহলে পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য কি সেটা তো একটু জানতে হবে। তো পুঞ্জিত ক্ষয় ঢালযুক্ত ভূমিভাগে, যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি থাকে সেখানে কিন্তু এই পুঞ্জিত ক্ষয় লক্ষ্য করা যায়। অভিকর্ষজ বলের প্রভাবে পুঞ্জিত ক্ষয় কিন্তু সক্রিয় হয়। পুঞ্জিত ক্ষয়
ধীরে ধীরেও হতে পারে, আবার দ্রুত গতিতেও হতে পারে। আর এই প্রক্রিয়ায় যে প্রাকৃতিক শক্তিগুলো বিশেষভাবে ভূমিকা নেয় সেগুলো কি কি? নদী, বায়ু, হিমবাহ। তার দ্বারাই কিন্তু এই আবহ বিকারের দ্বারা ক্ষয়ীভূত পদার্থগুলো অভিকর্ষজ বলের দ্বারা বা অভিকর্ষজ বলের টানে এক জায়গা থেকে অন্য জায়গায় বাহিত হয় বা ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। এবার যে প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে সেটা হলো কি? নগ্নীভবন। তো নগ্নীভবন মূলত তিনটে প্রক্রিয়ার মিলিত রূপ। এই তিনটে প্রক্রিয়া কি কি? এই তিনটে প্রক্রিয়া হলো আবহ বিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন। এই তিনটে প্রক্রিয়ার মধ্যে যে কোনো একটা প্রক্রিয়া যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু নগ্নীভবন প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। তাহলে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়? আবহ বিকার, পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবন এই তিনটে প্রাকৃতিক প্রক্রিয়ার যে সম্মিলিত কাজ, তার দ্বারা ভূপৃষ্ঠের বা ভূত্বকের উপরিভাগের শিলাস্তর যখন উন্মুক্ত বা নগ্ন হয়ে যায় অর্থাৎ খুলে যায়, তখন এই তিনটে প্রক্রিয়াকে একসাথে কি বলছে? নগ্নীভবন বা ডেনুডেশন। এই নগ্নীভবন প্রক্রিয়াকে তাহলে কারা নিয়ন্ত্রণ করে? এই নগ্নীভবন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কে কে? আবহ বিকার, পুঞ্জিত স্খলন বা পুঞ্জিত ক্ষয় আর হচ্ছে ক্ষয়ীভবন। এই নগ্নীভবনের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? নগ্নীভবন আবহ বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের উপর কিন্তু পুরোটাই নির্ভরশীল। তার সাথে সাথে শিলার প্রকৃতি, ভূমির উচ্চতা, জলবায়ু প্রভৃতিও কিন্তু নগ্নীভবনকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। নগ্নীভবনের মাধ্যমে ভূমিভাগের কোনো একটা জায়গা যেমন উঁচু হতে পারে, আবার কোনো একটা জায়গা কিন্তু ধীরে ধীরে নিচু হতে পারে, আবার কোনো এবড়োখেবড়ো জায়গা কিন্তু ধীরে ধীরে আবার মসৃণও হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ, অর্থাৎ বহু বছর ধরে ধীরে 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 কিন্তু হয়। এই প্রক্রিয়ার ফলে কিন্তু নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে দৃশ্যমান হয়, অর্থাৎ নিচের শিলাস্তরকে কিন্তু আমরা দেখতে পারি। আর জলবায়ুর তারতম্যের ভিত্তিতে কিন্তু এই যে নগ্নীভবন প্রক্রিয়াটা কিন্তু অনেকটা নির্ভর করে। কেমনভাবে? উষ্ণ মরু অঞ্চলে নগ্নীভবনের হার কিন্তু কম, কিন্তু হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এবং নদীবহুল যে আর্দ্র জলবায়ু অঞ্চল রয়েছে সেই জলবায়ু অঞ্চলে কিন্তু নগ্নীভবনের হার কিন্তু অত্যন্ত বেশি। এবার আমি তোমাদেরকে এই আবহ বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন এই তিন প্রকার প্রক্রিয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা সম্বন্ধে একটু বলবো। তো তোমরা পড়েছো বা তোমরা জানো যে প্রকৃতিতে ক্ষয়, বহন এবং সঞ্চয়ের কাজ কিন্তু প্রতিনিয়তই ঘটে চলেছে, সেটা ধীরে ধীরেই হোক বা দ্রুত গতিতেই হোক, এবং তার দ্বারাই কিন্তু ভূপৃষ্ঠের কোনো জায়গা যেমন উঁচু হয়ে যাচ্ছে, আবার কোনো জায়গা নিচুও হয়ে যাচ্ছে, আবার কোনো জায়গা একদম আবার সমতলেও পরিণত হচ্ছে। এবং এই যে ভূমির যে পরিবর্তন হচ্ছে সেখানে কিন্তু এই আবহ বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত স্খলন বা পুঞ্জিত ক্ষয় কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তো আমরা কি বলতে পারি? মূল শিলা বা প্রধান শিলা, তার উপরে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন কি উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ প্রভৃতি বছরের পর বছর ধরে ক্রিয়া বিক্রিয়া করছে এবং সেই শিলাগুলোর ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে। ফলে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কয়েক বছর পর, যে প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? আবহ বিকার। এবং এই চূর্ণ বিচূর্ণকৃত পদার্থগুলো কিন্তু সেই জায়গাতেই পড়ে থাকছে। এরপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি বা যেগুলোকে ক্ষয়কারী শক্তিও বলা হয়,
যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি এই ক্ষয়ীভূত পদার্থগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, অর্থাৎ স্থানান্তর ঘটাচ্ছে। তাকে আমরা কি বলছি? ক্ষয়ীভবন। এরপরে এই ক্ষয়ীভূত পদার্থগুলো অভিকর্ষজ বলের টানে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে, যাকে আমরা কি বলছি? পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্খলন। আর এই যে তিনটে প্রক্রিয়া, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, তাদের মিলিত রূপকে আমরা কি বলছি? নগ্নীভবন, যার দ্বারা ভূপৃষ্ঠের উপরি স্তরটা বা ভূপৃষ্ঠের উপরে যে শিলাটা, নগ্ন শিলাটা কিন্তু পুরোটাই ক্ষয়ীভূত হচ্ছে এবং নিচের যে শিলাটা রয়েছে সেই শিলাটা কিন্তু উন্মুক্ত হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আবহবিকারের যে শ্রেণীবিভাগের কথা আমি বলেছিলাম সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে বিস্তারিতভাবে একটু জানতে হবে। তো এই আবহবিকারের শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে কোনটা ছিল? প্রথমে ছিল যান্ত্রিক বা মেকানিক্যাল ওয়েদারিং। তাহলে আগে আমাদের এই যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং সম্পর্কে বা কাকে বলে সেটা জানতে হবে। তো দেখো, ভূপৃষ্ঠের তাপমাত্রার দ্রুত পরিবর্তন, বরফের কেলাস গঠন, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি, বিভিন্ন জৈবিক কার্যাবলী প্রভৃতির প্রভাবে ভূপৃষ্ঠের উপরিস্থিত শিলায় যে যান্ত্রিক বা ভৌত পরিবর্তন ঘটে এবং তার ফলে শিলাসমূহগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকেই কি বলা হচ্ছে? যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং। এই যে যান্ত্রিক আবহবিকারে শিলাগুলো ছোট ছোট খণ্ডে পরিণত হয়ে যায় ঠিকই, কিন্তু শিলার যে মূল ধর্ম বা মূল উপাদানের যে ধর্ম, সেই ধর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ একই থাকে। আর এই যে আবহবিকার মূলত কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? মূলত এই আবহবিকার উষ্ণ মরু অঞ্চল, উচ্চ পার্বত্য অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, মেরু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। যান্ত্রিক আবহবিকারের যে বিভিন্ন ভাগ, সেই ভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা আগেই জেনেছো যান্ত্রিক আবহবিকার মূলত দুটো প্রভাবের দ্বারা হয়ে থাকে। কি কি সেটা? প্রথমটা হলো তাপীয় প্রভাব আর দ্বিতীয়টা হচ্ছে কেলাস গঠনের মাধ্যমে। এই যে তাপীয় প্রভাবের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয় তাকে আবার কভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ, স্বল্পমোচন আর হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। আর কেলাস গঠনের মাধ্যমে কটা ভাগে ভাগ হয়? 2টো ভাগে। কি কি? একটা হচ্ছে তুষার কেলাস আর একটা হচ্ছে লবণ কেলাস। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপের প্রভাবের দ্বারা সংগঠিত যান্ত্রিক আবহবিকার। তাপ বা উষ্ণতার প্রভাবে সংগঠিত যান্ত্রিক আবহবিকারের মধ্যে প্রথম যেটা রয়েছে প্রস্তরচায় খণ্ডীকরণ বা প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আমরা কি জানি? যে শিলা তাপের কুপরিবাহী এবং সেই কারণের জন্যই মরু অঞ্চলে কি হয়? দিনের বেলা সূর্যের তাপে শিলাস্তরের উপরিভাগ যতটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়, নিচের স্তর ততটা কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না। ফলে কি হয়? শিলার মধ্যে তাপের একটা অসম প্রসারণ ঘটে। কেন? উপরের দিকটা বেশি উত্তপ্ত হচ্ছে আর নিচের দিকটা কম উত্তপ্ত হচ্ছে, এই কারণেই। ঠিক একইভাবে রাত্রিবেলা কি হবে? রাত্রিবেলা মরু অঞ্চলে কিন্তু দিনের বেলা যেমনটা গরম, রাত্রিবেলায় কিন্তু ততটাই ঠান্ডা। কেন? মরু অঞ্চলটা বালি দ্বারাই আবৃত এবং বালি দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে যত বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, রাত্রিবেলা অর্থাৎ সূর্য যখন অস্ত চলে যায় তারপরে কিন্তু সেই বালি খুব তাড়াতাড়ি তাপ ছেড়ে দিয়ে কিন্তু আবার ঠান্ডাও হয়ে যায়। এই কারণে কি হয়? রাত্রিতে তাপমাত্রা কমে যায় বলে শিলার মধ্যে আবার অসম সংকোচন হবে, কারণ
অসম প্রসারণ যেখানে ঘটেনি সেখানে অসম সংকোচন ঘটবে, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। এই কারণে কি হয়, শিলার মধ্যে অসম পীড়নের সৃষ্টি হয়, অর্থাৎ কি টানের সৃষ্টি হয়। এই অসম টানের ফলে কি হয়, অসংখ্য উলম্ব মানে ভূমির থেকে উপরের দিকে উলম্ব এবং অনুভূমিক অর্থাৎ ভূমির সমান্তরালে একাধিক ফাটলের সৃষ্টি হয় এবং বিভিন্ন আয়তনের শিলাখণ্ড এই ফাটল বরাবর কি হয়, মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শিলাখণ্ডগুলো যখন ফাটল হলো তখন সবগুলো যে একই রকম দেখতে হবে তা কিন্তু নয়, কোনোটা ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে, বিভিন্ন মাপের হতে পারে। তো এই যে প্রস্তরচ্ছয় বিচ্ছিন্নকরণ বা প্রস্তরচ্ছয় খণ্ডীকরণ মূলত কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? মূলত মরু অঞ্চলে, যেখানে দৈনিক উষ্ণতার প্রসার কিন্তু খুব বেশি, অর্থাৎ দিনের বেলা যতটা উষ্ণ রাত্রিবেলায় কিন্তু ততটাই ঠান্ডা। তাই দিনের সর্বোচ্চ তাপ থেকে যদি রাত্রিবেলার ঠান্ডার যে সর্বোচ্চ মাত্রা সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে তাপের যে প্রসারটা বা উষ্ণতার যে প্রসারটা লক্ষ্য করব সেটা কিন্তু খুব অত্যধিক হয়ে থাকবে। এবার বলি যে এই যে প্রস্তরচ্ছয় খণ্ডীকরণ বা প্রস্তরচ্ছয় বিচ্ছিন্নকরণ যে প্রক্রিয়াটা তার কি বৈশিষ্ট্য রয়েছে? মূলত ব্যাসল্ট শিলাতেই কিন্তু এই আবহবিকার লক্ষ্য করা যায়। এই আবহবিকারের ফলে শিলায় অনুভূমিক এবং উলম্বভাবে কিন্তু একাধিক ফাটল বা দারনের সৃষ্টি হয়ে থাকে। এই যে আবহবিকার, এই আবহবিকারের ফলে কিন্তু শিলা চৌকোকারে অর্থাৎ বক্সের মতো চৌকাকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আর চায়ের আকারে কিন্তু কখনো কখনো শিলা আবার বিভক্ত হতে পারে। তাপের প্রভাবে সংঘটিত দ্বিতীয় যে যান্ত্রিক আবহবিকার সেটা হলো কি স্বল্পমোচন। এখন এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই স্বল্পমোচন প্রক্রিয়াকে ইংরাজিতে কি বলা হয়? ইংরাজিতে বলা হয় হচ্ছে এক্সফোলিয়েশন। স্বল্ক শব্দের অর্থ কি? স্বল্ক শব্দের অর্থ হচ্ছে বাকল বা গাছের ছাল। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু মূলত মরু অঞ্চলে লক্ষ্য করা যায়। তোমরা আগেও জেনেছো যে শিলা যেহেতু তাপের কুপরিবাহী, মরু অঞ্চলে দিনের বেলা সৌরতাপ কি করে, শিলাস্তরের উপরিভাগে পাতলা স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং দৈনিক তাপমাত্রার যখন পরিবর্তন ঘটে তখন এই পাতলা স্তরের মধ্যে সংকোচন ও প্রসারণ ঘটে এবং এই পাতলা স্তরটা তখন মূল শিলাখণ্ড থেকে বাকল বা খোসার মতো কিন্তু খুলে আসে এবং এটাকে তোমরা একটা গোটা পেঁয়াজের খোসা যদি ছাড়ানো হয়, প্রথমে একটা স্তর খুলে আসবে, তারপরে আর একটা অংশ খুলে আসবে, তারপরে আর একটা অংশ খুলে আসবে, তারপরে এমন একটা পর্যায়ে আসবে যখন কিন্তু সেটাকে আর পৃথক করা যাবে না। তার সাথেও কিন্তু তুলনা করতে পারো। এই যে উপরের শিলাস্তর মূল শিলা থেকে পেঁয়াজের খোসার মতো যে বিচ্ছিন্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তার জন্য এই আবহবিকারকে কিন্তু অনিয়ন ওয়েদারিংও বলা হয়ে থাকে। কেন এরকমটা ঘটে? যে শিলার মধ্যে জল প্রবেশ করলে কি হয়, উচ্চ তাপমাত্রায় জল বাষ্পীভূত হয়ে যাবে, তাই তো? এবং শিলার যে ফাটল, সেই ফাটলে কিন্তু প্রচণ্ডভাবে চাপ প্রয়োগ করবে এবং তার ফলে কি হবে, শিলার পাতলা স্তরে কিন্তু শিলাগুলো ফেটে যাবে। গ্রানাইট শিলায় মূলত কিন্তু এই স্বল্পমোচন প্রক্রিয়াটা বেশি হয় এবং এই শিলায় দ্বারা গঠিত ভূমিরূপটা তখন কেমন হয়? গঠিত ভূমিরূপটা হয়ে থাকে গোলাকৃতি। আর এই যে স্বল্পমোচন প্রক্রিয়া, এই স্বল্পমোচন প্রক্রিয়াটা মূলত সমসত্ব শিলাতে কিন্তু লক্ষ্য করা যায়। আমি তোমাদেরকে বলেছি মূলত মরুভূমি অঞ্চলে বা মরু অঞ্চলে লক্ষ্য করা যায়। সেই রকমই সাহারা, থর প্রভৃতি মরুভূমিতে কিন্তু
বা উষ্ণ মরু অঞ্চলে কিন্তু এই স্বল্পমোচন প্রক্রিয়াটা লক্ষ্য করা যায়। তাপের প্রভাবে সংগঠিত যান্ত্রিক আবহাওয়া বিকারের শেষ যে শ্রেণীবিভাগ ছিল সেটা কী ছিল? ক্ষুদ্রকণা বিসরণ, বা যাকে ইংরাজিতে কী বলা হয়, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, সেটা সম্পর্কে এখন তোমরা একটু জানবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত অসম চরিত্রের খনিজে কিন্তু সংগঠিত হতে লক্ষ্য করা যায়। এই অসম প্রকৃতির শিলার খনিজগুলো কি হয়, সমপরিমাণ তাপমাত্রা পেলেও কিন্তু তাদের সংকোচন এবং প্রসারণের মাত্রা কিন্তু এক হয় না, ভিন্ন প্রকৃতির বা ভিন্ন মাত্রায় কিন্তু হয়ে থাকে। এর ফলে শিলার মধ্যে কি হবে? সম টান লক্ষ্য করা যাবে না, বিষম টান বা অসম পীড়নের কিন্তু সৃষ্টি হবে। এই অসম পীড়নের ফলে শিলাপৃষ্ঠ থেকে ক্ষুদ্র খনিজ কণা কিন্তু খসে খসে পড়বে, এবং যেহেতু শিলায় বিভিন্ন শক্তিতে টান পড়ে, সেই কারণে কি হবে? শিলাটা ফেটে যাবে, এবং কেমনভাবে ফাটবে? সশব্দে ফাটবে, এবং তার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কিন্তু পরিণত হবে। এবং এই যে সশব্দে হলো, সেই শব্দটা মূলত মরু অঞ্চলে কিন্তু বিকেল বেলায় লক্ষ্য করা যায়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তোমরা আগেই জানলে যে অসম প্রকৃতির শিলাতে কিন্তু এই প্রক্রিয়াটা মূলত লক্ষ্য করা যায়। শিলাগুলো যখন ফাটে তখন আওয়াজ হয়। আওয়াজটা কেমন হয়? বন্দুকের থেকে গুলি ছোড়ার মতো কিন্তু আওয়াজ হয় বা শব্দ হয়। এই আবহাওয়া বিকারের ফলে কালক্রমে কিন্তু বালুকণা কিন্তু সৃষ্টি হয়। এবং কোন কোন অঞ্চলে এটা লক্ষ্য করা যায়? মূলত উষ্ণ মরুভূমি অঞ্চলে, যেখানে উষ্ণতার প্রসার অনেক বেশি, সেখানেই কিন্তু এই প্রক্রিয়া মূলত লক্ষ্য করা যায়। কেলাস গঠনের মাধ্যমে যে দুটো পদ্ধতিতে যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটে থাকে সেই দুটো কি কি? প্রথমটা হলো তুষার কেলাস, আর দ্বিতীয়টা হচ্ছে লবণ কেলাস। এই তুষার কেলাসকে আবার বরফ কেলাসও কিন্তু বলা হয়ে থাকে, যাকে ইংরাজিতে আমরা কি বলে থাকি? ফ্রস্ট ওয়েদারিং বা আইস ক্রিস্টাল ওয়েদারিং। এই যে আবহাওয়া বিকারটা, এই আবহাওয়া বিকারটা কিন্তু মূলত শীতপ্রধান অঞ্চলে শিলার ফাটলের মধ্যে জল যখন বরফে পরিণত হয় তখন কি হয়? শিলার দুই গাত্রে প্রবল চাপ সৃষ্টি করে, এবং তার ফলেই কিন্তু শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিভাবে এটা ঘটে? শীতপ্রধান অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে দৈনন্দিন তাপমাত্রার পার্থক্য যথেষ্ট বেশি থাকে, সেখানেই কিন্তু এই পদ্ধতির দ্বারা, অর্থাৎ তুষারের কার্যের দ্বারা কিন্তু এই যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাধান্য লাভ করে। তোমরা জানো যে উচ্চ পার্বত্য অঞ্চল ও উচ্চ ও মধ্য অক্ষাংশে সূর্যের তাপে দিনের বেলায় বরফ গলে জলে পরিণত হয়, এবং রাত্রিবেলায় যখন তাপমাত্রা কমে যায় তখন কিন্তু সেই জল আবার বরফে পরিণত হয়। তো যে পরিমাণ জল পর্বতের একটা নির্দিষ্ট ফাটলের মধ্যে ছিল, সেই জল যদি রাত্রিবেলায় বরফে পরিণত হয়ে যায় তখন কি হবে? তার কিন্তু আয়তন বেড়ে যাবে। তোমরা নিজেরাই জানো যে জল যখন বরফে পরিণত হয় তখন কিন্তু আয়তনে 9 থেকে 10% কিন্তু বেড়ে যায়। তাহলে সেই একই পরিমাণ জল যখন পর্বতের ফাটলের মধ্যে বরফে পরিণত হবে, তখন তার আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য সে কিন্তু পর্বতের ওই ফাটলের মধ্যে চাপের সৃষ্টি করবে, এবং এই অতিরিক্ত চাপ কিন্তু তখনই পর্বতগাত্রের ফাটল কিন্তু আর সহ্য করতে পারবে না। তখন কিন্তু এই পর্বতগাত্রের ফাটল আরও বৃদ্ধি পাবে, এবং কালক্রমে কিন্তু শিলাগুলো ভেঙে যাবে। একেই আমরা কি বলছি? তুষার আবহাওয়া বিকার বা বরফ কেলাস আবহাওয়া বিকার। শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যখন বিভিন্ন আকৃতির খণ্ডে পরিণত হলো, তখন এই টুকরো টুকরো খণ্ড পর্বতের পাদদেশে সঞ্চিত যখন হবে, তখন তাকে আমরা কি বলবো? স্ক্রিড ও ট্যালাস। এই ট্যালাস
বিভিন্ন আকৃতির ভূমিরূপ গঠন করতে পারে। সেগুলো কী কী নামে পরিচিত? সেগুলো ব্লক স্পেট, ফেলসেনমির, প্রস্তর ক্ষেত্র প্রভৃতি নামে কিন্তু পরিচিত। কেলাস গঠনের মাধ্যমে যে দ্বিতীয় পদ্ধতির দ্বারা যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে সেটা হলো কি? লবণ কেলাস আবহবিকার। তো এই আবহবিকারটা কি? শিলার অভ্যন্তরে বা শিলার ভেতরে যদি লবণের জলীয় দ্রবণ থেকে লবণের কেলাস গঠিত হয় তাহলে শিলাস্তরে প্রবল চাপের সৃষ্টি হবে এবং যে পীড়ন ও টানের সৃষ্টি হবে তার দ্বারা কিন্তু শিলাস্তর ফেটে যাবে এবং কালক্রমে সেটা ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ কিন্তু হয়ে যাবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকেই আমরা কি বলছি? লবণ কেলাস আবহবিকার।